দেখো তো এই বিষয়গুলো চেনো কিনা তোমরা? জি স্যার। নামগুলো বলতে পারবা? তুমি বাদ দিয়ে আর কে আছে তাকে একটু বলো তো নামগুলো বলতে, প্রত্যেকটা আইটেমের। ভেরিফায়ার আছে তোমাদের, ভালো ক্লাস হয়েছে শুনছি আমি। তাহলে তো নামগুলো বলো আমাকে, কোনটা কি, কে বলতে পারে? আর কি কেউ লাইনে আছে? তিনজন আছে। হ্যাঁ, তিনজনের ভিতরে তুমি কথা বলতেছো, আর কেউ আছে? আর আমি ছাড়া ছাড়া আরো তিনজন আছে স্যার আর কি, তাই? স্টুডেন্ট। জি স্যার। আর কেউ রেসপন্স নাই? আচ্ছা তুমিই বলো, একটা একটা স্যার করে মেনশন করি। যেমন এটা কি বলো? এটা হলো হার্ড ডিস্ক স্যার। আর এটা কি? এটা হলো সাটা না, হার্ড ডিস্কের পাওয়ার কেবল। হ্যাঁ, সেই পাওয়ার কেবলটা কি পাওয়ার কেবল? স্যার এটার নামটা স্যার, একটা হলো সাটা কেবল লাগাই, যেটা হলো ডাটা ট্রান্সফার করে, বাট পাওয়ার কেবলের নামটা স্যার কি? তাহলে এটা নেক্সট ক্লাসে তোমাদের একটা থাকলো, লেসন থাকলো, এটা আমাকে বলতে হবে। এটা জি কি? স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি স্যার। আর এই দুটো কি? এই দুটো হলো র্যাম। র্যাম। এটা কিসে লাগে আর এটা কিসে লাগে? ছোটটা ল্যাপটপে লাগানো হয় আর বড়টা হলো কম্পিউটারের জন্য লাগানো হয়। কম্পিউটারের জন্য লাগানো হয়। আর এটা তো বুঝতেই পারতেছি আমরা, কার্ড রিডার। কার্ড রিডার। তাহলে আজকের টপিকসটা পুরোটাই থাকবে হচ্ছে মেমোরি ইন্টারফেসিং নিয়ে। ঠিক আছে। মেমোরি ইন্টারফেসিং এ আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য টেকনিক অফ ডিমাল্টিপ্লেক্সিং, case and describe the 8086 system memory interface, state the memory of even and odd address boundary. এই তিনটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ভিতরে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকটা শর্ট কোশ্চেন আকারে প্রায় দেখা যায় আর কি, প্রায় পরীক্ষাতে দেখা যায় এটা থাকে। আর একটা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং এর চিত্রটাও আসে পরীক্ষাতে, এটাও দেখবো। আর ইভেন বাউন্ডারি এবং অড বাউন্ডারিজটা কি, কিভাবে কাজ করে, এই সম্পর্কেও আমরা জানবো, এই সম্পর্কেও কোশ্চেন থাকে। তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো ছিল বা বলেছিলাম যে যেগুলো থাকবে, তাদের সাথে সাথে এই 3 নম্বর চ্যাপ্টারের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবার আসো, আমরা যদি ওই প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে চাই, মাল্টিপ্লেক্সিং, তাহলে আমরা চিত্রের ভিতরে দেখেছিলাম যে সিস্টেম বাসের ভিতরে কি কি আমাদের লাইনগুলো থাকে, মানে বাস লাইনগুলো কি কি। এটার সাথে সাথে আর একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য আমাদের মাইক্রোপ্রসেসর 3 থেকে 4টা ক্লক সাইকেল ব্যবহার করে। এটা মাথায় রাখো, যখন আমরা ডায়াগ্রামটা দেখবো, তখন টাইমিং ডায়াগ্রামটা দেখবো, তখন আরো স্পষ্ট হবে জিনিসটা। শুধু এখন এতটুকু মাথায় রাখো যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতে 3 থেকে 4টা ক্লক সাইকেল প্রয়োজন হয়। তাহলে কয়টা ক্লক সাইকেল প্রয়োজন হয়? 3 থেকে 4টা ক্লক সাইকেল। 3 থেকে 4টা, এটা একটা স্ট্যান্ডার্ড। 3 থেকে 4টা ক্লক যে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য। অ্যাড্রেস বাস আমরা বলেছিলাম AD0 থেকে AD15 যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর ভিতরে D0 থেকে D15 লাইনগুলোকে আমরা বলছিলাম অ্যাড্রেস, আর A0 থেকে A15 গুলোকে আমরা বলছিলাম অ্যাড্রেস, আর D0 থেকে D15 গুলোকে বলেছিলাম ডাটা। জি স্যার। A0 থেকে A15 এটা ছিল অ্যাড্রেস, আর D0 থেকে D15 এটা ছিল ডাটা। তবে 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন কয়টা? 16টা। নো, 20টা। 20টা। হ্যাঁ। এটা কিন্তু ভুল করলে হবে না, এটা কিন্তু 8085 না, 8086। জি স্যার। তাহলে যখন এই যে 3টা বা 4টা সাইকেল নিয়ে কাজ করা হয়, তখন ফার্স্ট সাইকেলে ইনস্ট্রাকশন যখন এক্সিকিউশন হয়, তখন তার ফার্স্ট সাইকেলে আমার এই লাইনগুলো হয়ে যায় সব অ্যাড্রেস, তার পরবর্তী সাইকেল থেকে লাইনগুলো হয়ে যায় ডাটা। তার মানে খুব ভালো মতো খেয়াল করো, মাইক্রোপ্রসেসর এট দ্য সেম টাইম 2টা অপারেশন কিন্তু করতে পারে না, সে একই ধরনের অপারেশন একটাই সম্পাদন করতে পারে। ঠিক আছে। ফলে আমাদের এখানে ফ্যাসিলিটিসটুকু আমরা এইভাবে পাই যে যখন সে অ্যাড্রেস হিসেবে কাজ করে তখন ডাটার কাজ করে না,
আর যখন ডাটা হিসেবে কাজ করে তখন তখন অ্যাড্রেসের কাজ করে না। ফলে ফার্স্ট সাইকেলে যখন সে অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে তখন সে অ্যাড্রেস নিয়ে কাজ করে, ডাটার কাজ সে করে না, ফলে ডাটা লাইনগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু দ্বিতীয় সাইকেলে এসে যখন ডাটা নিয়ে কাজ করে তখন তার অ্যাড্রেসের প্রয়োজন হয় না, ফলে অ্যাড্রেস লাইনগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে। এই কারণে একই লাইনকে আমরা ডুয়েল প্লে করাই, ঠিক আছে? জি একই লাইনকে ডুয়েল প্লে করাই, কখনো এটা দিয়ে অ্যাড্রেস আনি, কখনো এটা দিয়ে ডাটা আনি বা ডাটা পাঠাই। বোঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। এই যে সংমিশ্রিত একটা রূপ, এই সংমিশ্রিত রূপকেই আমরা বলি মাল্টিপ্লেক্সিং। ওকে, জি স্যার। এই সংমিশ্রিত রূপটাকে আমরা বলি মাল্টিপ্লেক্সিং। আর যখনই এটাকে আমি ডিভাইডেশন করব, অর্থাৎ আমি অ্যাড্রেস লাইনকে আলাদা করব এবং ডাটা লাইনকে আলাদা করব, এই আলাদা করার টেকনিকটাকেই বলা হয় ডিমাল্টিপ্লেক্সিং। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি, তোমাদের এটা চিত্র অঙ্কন করা লাগতে পারে ডিমাল্টিপ্লেক্সিং এর। তাহলে চিত্রটা কিভাবে অঙ্কন করবে? দেখো আমি কয়েকটা ব্লক এখানে এঁকেছি। প্রথমে কি ব্লক দিয়েছি? একটা 8086 মাইক্রোপ্রসেসর। 8086 মাইক্রোপ্রসেসরের খেয়াল করবে আমি কোন কোন জায়গাগুলো লিখছি। দেখো BHE, ALE, DEN, DT/R, এই কয়েকটা অংশ খালি আমি লিখছি। তোমাদেরও এই কয়েকটা অংশ লেখাই প্রয়োজন হবে, পুরো মাইক্রোপ্রসেসরের সমস্ত পিনের কনফিগারেশন লেখা লাগবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে দেখো ডান দিকে যে অংশটা আমরা বলতেছি এসটিবি বা ল্যাচ। ল্যাচ মনে রাখাটাই সবচেয়ে ভালো, এসটিবিটা অনেক সময় মনে থাকবে না হয়তো, ল্যাচটা মনে রাখো। এখানে আমরা তিনটা ল্যাচ আইসি ব্যবহার করি। ল্যাচ আইসিটা কি জানা আছে কি সবার? ল্যাচ কাকে বলি আমরা? স্যার ল্যাচ হলো ফ্লিপ ফ্লপের আরেকটা নাম হচ্ছে ল্যাচ, জি স্যার। ঠিক আছে? তার মানে এর ভিতরে ফ্লিপ ফ্লপ আছে। যাই হোক, এই ল্যাচ আইসি আমরা ব্যবহার করেছি 8282, হ্যাঁ এরকম আমরা ল্যাচ আইসি ব্যবহার করেছি কয়টা? তিনটা। তিনটা, ঠিক আছে? আর ট্রান্সসিভার মানে ট্রান্সমিট এবং রিসিভ দুটো একসাথে আছে এখানে। ট্রান্সমিট এবং রিসিভ, এটাকে আমরা বলতেছি ট্রান্সসিভার। এই ট্রান্সসিভার আইসি দুই ধরনের আইসি ব্যবহার হতে পারে। একটা হচ্ছে 8286 or 8287, এরকম আইসি আমরা ব্যবহার করেছি দুইটা, ঠিক আছে? তাহলে ট্রান্সসিভার আইসি কয়টা? দুইটা। ল্যাচ কয়টা? তিনটা। মাইক্রোপ্রসেসর একটাই, ঠিক আছে? কানেকশন গুলো বোঝা গেছে? জি স্যার। কিগুলো থাকবে, লেখাগুলো কি থাকবে? ক্লিয়ার? জি স্যার। লেখাগুলো আচ্ছা। এখন খেয়াল করো আমি কি করেছি, দেখো ডাটা লাইন গুলোকে আগে দেখাইছি আমি, সব ডাটা লাইন খেয়াল করছো? জি স্যার। AD0 থেকে AD15 কোথায় ঢুকছে দেখো তো? ল্যাচে ঢুকছে, তাই না? জি স্যার। সবগুলো ল্যাচে ঢুকছে, খেয়াল করো দুইটা ল্যাচে ঢুকছে। আর উপরের একটাও কিন্তু ল্যাচে ঢুকছে, কারণ ওটাও কিন্তু অ্যাড্রেস, খেয়াল করছো? ওটা হচ্ছে অ্যাড্রেস। আর নিচে আবার দুটো লাইন ঢুকছে, তাই না? নিচে আবার দুটো লাইন ঢুকছে। তাহলে খেয়াল করো তিনটা পজিশনে দেখো অ্যাড্রেস লাইন টাচ করছে। সেই তিনটা পজিশন কিন্তু প্রত্যেকটাই ল্যাচ, খেয়াল করছো? জি স্যার। ঠিক আছে? আর নিচের দুটো পজিশন টাচ করছে, এই দুটো কিন্তু হচ্ছে ট্রান্সসিভার, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে ট্রান্সসিভার মানে কি রিসিভ এবং ট্রান্সমিট, তার মানে এটা ডাটার সাথে সম্পর্কিত, ঠিক আছে? আর উপরের গুলো সব অ্যাড্রেসের সাথে সম্পর্কিত। যদি আমরা এখন এই লাইনটাকে অ্যাড করে দেই ALE থেকে STB একটা লাইন যেখানে একটা সোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যদি ALE থেকে আমি কানেকশনটা STB তে পাঠাই তাহলে ল্যাচ গুলো এনাবেল হয়, এবং ল্যাচ গুলো এনাবেল হলেই আমার এই লাইন গুলো তখন অ্যাক্টিভ হয়, ঠিক আছে? আর যখন এগুলোকে আমি ডিসেবল করে দেই, বলো
হ্যালো, স্যার কেউ কোনো কোশ্চেন করেনি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে ALE টাকে যদি আমি এনাবেল করি তাহলে আমার কি হচ্ছে, এই ল্যাচ আইসি গুলো অ্যাক্টিভ Active হয়। সেক্ষেত্রে আমার এর আউটপুটে আমি পেয়ে যাই সব অ্যাড্রেস। ঠিক জি আছে, স্যার। যখন ALE গুলো ডিসেবল হয়, ALE টা ডিসেবল হয়ে যায়, তাহলে ডিসেবল হয়ে যাওয়া মানে কি, এই লাল সিগন্যাল যেটা আমি দিয়েছি সেটা আর তখন থাকে না। আর না থাকার কারণে এই লাইনগুলো তখন অ্যাক্টিভ থাকে না, আর অ্যাক্টিভ না থাকলে ল্যাচের আউটপুটও কিছু পাওয়া যায় না। বুঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। ল্যাচের আউটপুট যখন পাওয়া যায় না, তখন কিন্তু আমার এই ট্রান্সসিভার এই আইসি গুলো অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ট্রান্সসিভার এই আইসি গুলো অ্যাক্টিভ থাকে। এখন বলতে পারো যে স্যার এগুলি কিভাবে অ্যাক্টিভ থাকে? খেয়াল করো, এগুলো অ্যাক্টিভ থাকে DEN DT/R এর মাধ্যমে। DEN মানে হচ্ছে ডাটা এনাবেল, আর DTR মানে হচ্ছে ডাটা ট্রান্সমিট অর রিসিভ। ক্লিয়ার? জি এই স্যার। এই দুটো পিন যখন অ্যাক্টিভলি কাজ করে, তখন কিন্তু আমার এই লাইনগুলো সব ডাটার আউটপুট দিয়ে দেয়, ফলে সে বাইরের থেকে তথ্য আনে অথবা বাইরের দিকে তথ্য পাঠায়। যদি এই পিনটা আমরা হাই করি তাহলে এক ধরনের আচরণ করবে, যদি লো করি তাহলে আরেক ধরনের আচরণ করবে, যেটা আমরা পিন ডায়াগ্রামে পড়ে এসেছিলাম। ঠিক ওই ঘটনাটাই কিন্তু এখানে ঘটাচ্ছে। এই যে পুরো বর্ণনাটা, এই পুরো বর্ণনাটাই হচ্ছে সিস্টেম বাস ডি মাল্টিপ্লেক্সিং। তাহলে সিস্টেম বাস বলতে আমরা কাদেরকে বুঝবো? আমরা যদি একটু দেখি যে সিস্টেম বাস বলতে কি বুঝবো, আমরা অ্যাড্রেস এবং ডাটা এই পুরোটাকে নিয়ে বুঝবো কিন্তু সিস্টেম বাস। তাহলে অ্যাড্রেস বাসটা কিভাবে ডিফাইন হচ্ছে এবং ডাটা বাসটা কিভাবে ডিফাইন হচ্ছে, এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা জিনিসটাকে দেখো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন? নো স্যার। না স্যার। এর আগে যখন বই পড়ছো, বই পড়ে তোমরা কি এই জিনিসটা এইভাবে বুঝে নিছিলা? না স্যার, তেমন ভাবে বোঝা হয় নাই স্যার, কারণ ক্লাস তো খালি ওইরকম মুখস্থ ভাবে করছো? সিলেক্টলি হয় নাই। খালি মুখস্থ করছো? জি স্যার। ঠিক আছে, এখন কি আর মানে মুখস্থ বা এটা মনে রাখার জন্য আর কষ্ট করতে হবে? না স্যার, চিত্র দিয়ে স্যার 31টা বানাই লেখা যাবে। আচ্ছা, তাহলে এইবার আসি আমরা মেমোরি ইন্টারফেসিং। দেখো, মাইক্রোপ্রসেসর সাধারণত যে মেমোরি আমরা ব্যবহার করি কম্পিউটার সিস্টেমে বা মাইক্রোপ্রসেসরে, সেটা মেমোরিটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর সিস্টেমে যে কমনলি যে কানেকশন গুলো ব্যবহার করা হয়, মানে মেমোরির যে কানেকশন পিন গুলো ব্যবহার করা হয়, এই মেমোরি গুলো কিন্তু এক একটা চিপ। ঠিক আছে, মেমোরি গুলো এক একটা চিপ। এই চিপের একটা ধারণ ক্ষমতা থাকে। এই ধারণ ক্ষমতার উপর বেসিস করে আমরা মেমোরির ক্যাপাসিটিটাকে কিন্তু নির্ধারণ করি। যেমন ধরো, আমি যে ছবিটা প্রথম শুরু করেছিলাম, র্যামের ছবিটা দেখিয়েছিলাম, তোমরা খেয়াল করে দেখছো যে ওখানে কতগুলো কিন্তু কালো কালো চিপ দেখা গেছে, আর পুরোটা একটা বেজের উপরে বসানো ছিল। আমি কি ছবিটা আরেকবার দেখাবো? না ওকে, স্যার। তাহলে এই যে কালো কালো অংশ যেগুলো দেখছো তোমরা, স্পাইডারের মতো লেগ বের করা, এই সবগুলোই কিন্তু মেমোরি চিপ, এবং এই মেমোরি চিপের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। বাট এই মেমোরি চিপটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ করব, তার জন্য তার একটা পিন কনফিগারেশন থাকে বা পিন কানেকশন থাকে। সেই পিন কানেকশন গুলোই আমরা একটু দেখে নিব। সেই পিন কানেকশন গুলোর ভিতরে থাকে কিছু পিন থাকে যেগুলো অ্যাড্রেস কানেকশন, কিছু পিন থাকে যেগুলো ডাটা কানেকশন, আর কিছু পিন থাকে যেগুলো অপারেশন কানেকশন। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে একটা মেমোরি চিপের ভিতরে কয় ধরনের কানেকশন থাকবে? অ্যাড্রেস থাকবে, ডাটা থাকবে, এবং তার অপারেশনাল কানেকশন থাকবে। বোঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। এই অপারেশনাল কানেকশনটাকে অনেক ক্ষেত্রেই আমরা কন্ট্রোল কানেকশনও বলে থাকি। ঠিক আছে, কন্ট্রোল কানেকশনও বলে থাকি। তাহলে আমরা একটু চিত্রটা দেখি। আরেকটা থাকবে হচ্ছে সিলেকশন কানেকশন। ঠিক আছে, সিলেকশন কানেকশন। তাহলে তাহলে কয় ধরনের কানেকশন পেলাম আমরা? 4 ধরনের। ডাটা, ডাটা, অ্যাড্রেস, অপারেশন এবং সিলেকশন। ওকে, জি আচ্ছা, স্যার। সিলেকশনটা কেন আসে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি, তাহলে বুঝতে পারবা যে সিলেকশন কানেকশনের কাজটা কি আসলে। আমরা চিত্রটা দেখি। সিলেকশন কানেকশন যেটা থাকে আমাদের, সেটা হচ্ছে যখন আমরা একাধিক চিপ ব্যবহার করি,
তখন কোন চিপটাকে এনাবেল করব আর কোন চিপটাকে ডিসেবল করব, এটার জন্য হচ্ছে আমার সিলেকশন কানেকশন। ঠিক আছে, জি স্যার। সিলেকশন কানেকশন। আর একটু আগে আমরা কিন্তু ওই ডিটি অবলিক আর ডিইএন পড়ে আসছিলাম, মনে আছে কিনা? জি ডিটি স্যার। অবলিক আর ডিইএন আমরা পড়ে আসছিলাম। এই ডিটি অবলিক আর বা ডিইএন দ্বারা আমরা কি করেছিলাম? আমরা বলছিলাম যে এটাকে এনাবেল করতেছে অথবা ডিসেবল করতেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা চিপের ভিতরেও এরকম কিছু এনাবেল এবং ডিসেবল পয়েন্ট থাকে, যেটাকে আমরা ওই বা ই দ্বারা, সরি, জি দ্বারা ডিফাইন করে থাকি। জি মানে হচ্ছে গেট, গেট এনাবেল। যদি কোনো চিপে জি থাকে তাহলে বুঝতে হবে যে এইখানেই এনফোর্সমেন্ট দিলে এই চিপটা এনাবেল হয়ে যাবে। আর যদি ওই থাকে তার মানে হচ্ছে আউটপুট এনাবেল। এটা রম চিপের ক্ষেত্রে সাধারণত এই অংশটা ব্যবহার করা হয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। রম চিপ হয়, রম চিপ হয় তখন এই কানেকশনটা অতিরিক্ত হিসেবে থাকে। ঠিক আছে, র্যামের ক্ষেত্রে কিন্তু আউটপুট এনাবেলের এটার প্রয়োজন হয় না, সাধারণত থাকেও না অনেক সময়। কিন্তু রম চিপ হলে এই কানেকশনটা মাস্ট, অর্থাৎ এখান থেকে ডাটা আউটপুটে নেওয়ার জন্য এই কাজটা করা হয়ে থাকে। তাহলে আমরা কমনলি মেমোরি চিপের ক্ষেত্রে আমরা এই লাইনগুলোকে অ্যারেঞ্জমেন্টের ভিতরে নিয়ে আসতে পারি। তাহলে কি কি থাকতেছে দেখো, অ্যাড্রেস লাইন, ডাটা লাইন, কন্ট্রোল সিলেকশন, সিলেকশন কানেকশন, এবং আরেকটা কি বলছিলাম মনে আছে? ডাটা আরেকবার দেখি আমরা, অ্যাড্রেস, ডাটা, অপারেশন, সিলেকশন এবং কন্ট্রোল। কন্ট্রোল কানেকশন। ঠিক আছে, জি স্যার। মনে থাকবে? জি স্যার। একটু আলাদা করে মনে রাখতে হবে, অ্যাড্রেস, ডাটা, অপারেশন, ঠিক আছে, সিলেকশন এবং কন্ট্রোল। ঠিক আছে, জি আর স্যার। প্রত্যেকটা মেমোরি চিপের ভিতরে কিন্তু আমার ডিসি বা সোর্স ভোল্টেজটা এটা কমন, এটা থাকবেই, সরি, সোর্স ভোল্টেজটা থাকবেই। ঠিক আছে, পজিটিভ। আচ্ছা, এইবার আসি আমরা এই ডাব্লিউআর কানেকশনটা কি জন্য ব্যবহার করি? রাইট মানে রিড এবং রাইট করার জন্য। ইয়েস। আরডিটা কেন ব্যবহার করি? রিড করার জন্য। রিড করার জন্য। ঠিক আছে, তাহলে এই যে রিড এবং রাইট এর জন্য দুইটা পিন ব্যবহার করতেছি, তাহলে এরা কি অপারেশন সিলেকশন হচ্ছে না? জি স্যার। আমি কি অপারেশন করব? আমি রাইট অপারেশন করব না রিড অপারেশন করব? ক্লিয়ার? জি স্যার। আমি এই চিপটা ধরে নেই যে এই চিপের ভিতরে 100 কিলোবাইট জায়গা আছে, তো আমার 200 কিলোবাইট জায়গায় স্টোর করা দরকার। তাহলে আমি কি করতে পারি? একটু লজিক খাটাও তো, কি করতে পারি, কি করা উচিত? আমার এই চিপটা 100 কিলোবাইটের, আমার প্রয়োজন 200 কিলোবাইটের জায়গা, কি করব তাহলে? চিপের সংখ্যা বাড়াবো স্যার, নাকি একটা চিপে? অবশ্যই না, না, চিপের সংখ্যা বাড়াবো, কারণ আমার এই চিপটার সাইজই তো 100 কিলোবাইট, আমি তো 200 কিলোবাইটের চিপ পাচ্ছি না। তাহলে তখন আমরা কি করি? চিপের সংখ্যা বাড়াই, তার মানে এর পাশে আরেকটা চিপ বসাই। এখন 100 কিলোবাইট যখন এই চিপের ভিতরে রাখতেছি, তখন এই চিপটাকে আমার এনাবেল করার প্রয়োজন হয় না? জি স্যার। এই এনাবেলের পিন গুলো কি আমরা বলছি সিলেকশন কানেকশন। সেটা কয়েকভাবে থাকতে পারে। একটা হলো সিএস মানে চিপ সিলেক্ট, সিই চিপ এনাবেল, অথবা শুধু এস মানে সিলেক্ট। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। এই তিনটার যে কোনোটাই হইতে পারে, সিই, সিএস অথবা শুধুমাত্র এস। যদি আমরা এই সিই, সিএস বা এস ব্যবহার করি, তাহলে এই মেমোরিটাকে অ্যাক্টিভ করা যায়, ফলে এর ভিতরে তখন তথ্য আমরা রাখতে পারবো। যখন আমরা এই মেমোরির তথ্য রাখা শেষ হয়ে যাবে, অন্য মেমোরিকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই, তাহলে এই মেমোরির সিএসটাকে বন্ধ করে দিব, অন্য মেমোরির সিএসটাকে চালু করে দিব। জি স্যার। বুঝতে পারছি? ফলে এই মেমোরিটা তখন বন্ধ হয়ে যাবে, আমার এই মেমোরিটা তখন চালু হয়ে যাবে। ফলে এখানে 100 কিলোবাইট ডাটা রাখার পর পরবর্তী ডাটাগুলো কিন্তু আমার আবার এই মেমোরিতে সেভ হবে। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। বাকি পিন কানেকশন গুলো প্যারালালি থাকবে। এই মেমোরির সাথে যে পিন কানেকশন গুলো আছে, আমি যদি পাশে আর একটা মেমোরি চিপ রাখতাম, তাহলে পিন কানেকশন গুলো সব প্যারালালি দিতাম, শুধুমাত্র এক্সেপশন রাখতাম কোথায়? সিএস, সি। বুঝা গেছে? সিএস আর সি টাকে আমি আলাদা রাখতাম, বাকি কানেকশন গুলোকে কিন্তু প্যারালাল করে দিতাম। এইভাবে তুমি যদি আরো
অনেক বেশি পরিমাণে মেমোরি চিপ পাশাপাশি কানেকশন করো, তাহলে প্রত্যেকটা মেমোরি চিপের সমস্ত কানেকশন গুলো কমন, শুধু সিএস আর সিই বাদে। সিইটা আলাদাভাবে কানেকশন থেকে যাবে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি। বোঝা গেছে কি আমার কথাটা? বাকি জি স্যার। কানেকশন সবগুলোর জন্য প্যারালাল। এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা? না স্যার। তাহলে দেখো, আমরা মাইক্রোপ্রসেসরের সাথে যে মেমোরিটাকে যুক্ত করি, এই মেমোরিটা যুক্ত করার আগে আমাদের দুইটা জিনিস একটু মাথায় রাখা দরকার, যে এই মাইক্রোপ্রসেসরটা কিন্তু দুইটা মোডে কাজ করে। একটাকে বলা হচ্ছে মিনিমাম মোড, একটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম মোড। ফলে তার মেমোরি ইন্টারফেসিংও কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে মিনিমাম মোড মেমোরি ইন্টারফেসিং, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড মেমোরি ইন্টারফেসিং। মনে থাকবে? জি স্যার। মিনিমাম মোড মেমোরি ইন্টারফেসিং, ম্যাক্সিমাম মোড মেমোরি ইন্টারফেসিং। আমি কিন্তু এটা বেসিক ডায়াগ্রাম দেখিয়েছি একটা। দেখো, একটা 8086 মাইক্রোপ্রসেসর, তার সাথে একটা মেমোরিকে আমি অ্যাড করেছি। এখানে একটা মেমোরিকে অ্যাড করেছি, যদিও আমি লিখেছি অড মেমোরি অ্যান্ড ইভেন মেমোরি, অর্থাৎ পুরো মেমোরিটাকে অড এবং ইভেন দ্বারা আমি ডিফাইন করেছি। তাহলে এই যে অড মেমোরি এবং ইভেন মেমোরি, এর সাথে কানেকশনের জন্য মাইক্রোপ্রসেসরের এই পিনগুলো কমনলি কাজ করে। খেয়াল করছো পিনগুলো? জি স্যার। কি কি পিন কাজ করে দেখো, ডাটা অ্যাড্রেস, ডিইএন, ডিটিআর, মেমোরি অবলিক আইও, রিড, রাইট, বিএচই এবং এএলই। তোমরা এই কয়েকটা পিনের কথা মনে রাখলেই চলবে। এখানে সমস্ত পিন কিন্তু এখানে লাগে না। ক্লিয়ার? স্যার বিএইচই পুনরুক্তি স্যার। বাস হাই এনাবেল। বাস। জি স্যার। হ্যাঁ, তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার যেটা আমি পড়িয়েছিলাম সেটা কি কাছে নাই তোমাদের? জি স্যার আছে স্যার। হ্যাঁ, ওটার পিন ডায়াগ্রামটা একটু দেখে নিবে। ওখানে তো পুরো পিনের বর্ণনাগুলো আমি দিয়ে গেছি সব। জি স্যার। ঠিক আছে? ওটা কিন্তু এই জন্য আগে দিয়েছি আমি, এটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। আর বিএইচির বর্ণনা আমরা পরে আরো পাবো। তাহলে মেমোরি ইন্টারফেসিং কয় প্রকার? দুই প্রকার। কি কি? মিনিমাম মোড মেমোরি ইন্টারফেসিং আর ম্যাক্সিমাম মোড মেমোরি ইন্টারফেসিং। ভেরি গুড। তাহলে কমন পিন গুলো কি কি হয় মেমোরি ইন্টারফেসিং এর সাথে, এটা বুঝছি। ডিইএন, ডিটি, তারপরে হলো মেমোরি অবলিক আইও, তারপরে রাইট অপারেশন, রিড অপারেশন, বিএইচই আর এএলই। এইগুলো কি আমরা আবার আরেকবার মুখস্থ করা লাগবে আমাদের? না স্যার। মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। ওকে। মিনিমাম মোড মেমোরি ইন্টারফেসিং, চিত্রটা কি জটিল মনে হচ্ছে? স্যার আঁকতে পারবা? স্যার বুঝাই দিলে এটা আঁকতে তুমি পারবো স্যার। নিজেই বুঝবা, এখন আমার বোঝানো লাগবে না। তুমি দেখো তো কি কি আছে এখানে। স্যার প্রথমে একটা ক্লক জেনারেটর আছে, ওইখান থেকে প্রয়োজন নাই। তুমি যদি ক্লক জেনারেটর রাখতে না পারো, প্রয়োজন নাই, বাদ দাও, লাগবে না। ঠিক আছে? জি স্যার। নিচে বলছি ওয়েট স্টেট জেনারেটর, এটাও যদি না পারো সেটাও বাদ দাও। তোমার প্রয়োজন হবে এই সিপিইউ, প্রয়োজন হবে ল্যাচ, প্রয়োজন হবে ট্রান্সসিভার। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে? আর নিচের একটু আগে তুমি এই লাইনগুলো কিন্তু মুখস্থ করে আসছো। জি স্যার। রিড রাইট। ঠিক আছে? তার সাথে এইচএলডি, এইচএলটিএ, আইএনটিআর, আইএনটিএ যদি পুরোগুলো লিখতেও না পারো, এই তিনটা লিখে যদি অ্যারো চিহ্ন দিয়ে কন্ট্রোল বাস বলে দাও, তাতেও তোমার চিত্র মেনে নিবে টিচার। আমার কথা কি বুঝতে? জি স্যার। ওই চিত্রে দেখো, আমরা 882 ব্যবহার করছিলাম কয়টা? 8 দুইটা ব্যবহার করছিলাম স্যার। তিনটা, ভুলে গেলাম। তিনটা। জি স্যার। জি স্যার। তিনটা দেখো জি এখানেও স্যার। আছে তিনটা, এখানেও আছে জি স্যার। 1, 2 এবং 3। ক্লিয়ার? 3। ট্রান্সসিভার ব্যবহার জি স্যার। করছিলাম কয়টা? দুইটা। এখানেও দুইটা। আছে দুইটা। তাহলে এই চিত্রটার সাথে, সরি, এই চিত্রটার সাথে এই চিত্রের পার্থক্যটা কোন জায়গায়?
স্যার ওইখানে শুধু ওই পাশের কিছু চিত্র, এই যে ক্লক, ওইগুলো অ্যাড আর করা কিছু হয়েছে না। আর কিছু আর না। এই চিত্রটাকে স্কুইচ করা হয়েছে, ছোট করা হয়েছে, ঠিক আছে? এই তিনটা আলাদা আলাদা ভাবে জি আঁকছি, এই তিনটাকে নিয়ে একসাথে এঁকে দিছি, তিনটা, ঠিক আছে? তিনটাকে একসাথে এঁকে দিছি, এই জি দুইটাকে স্যার। একসাথে এঁকে দিছি। তাহলে এই চিত্রের সাথে ওই চিত্রে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, সেম চিত্র। শুধুমাত্র এখানে কি করছি আমরা, আমাদের বোঝানোর প্রয়োজনে আমরা মাইক্রোপ্রসেসরের কিছু পিনকে অ্যাড করেছি, খেয়াল করো, কিছু অতিরিক্ত পিনকে নিয়ে এসেছি, এই যে অতিরিক্ত কিছু পিনকে নিয়ে এসেছি না, আর বাদ বাকি কিন্তু অ্যাজ ইট ইজ যা ছিল সবই আমার রয়ে গেছে। আমরা মেমোরি অবলিক আইও, ডাব্লিউআর এবং আরডি এই কয়েকটা পিনকে কিন্তু রেড মার্কিং করছি। কেন রেড মার্কিং করছি খেয়াল করো, যখন আমরা মেমোরি অপারেশনে যাব তখন এই তিনটা পিনই মূলত কাজ করে, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, জি মেমোরি স্যার। অবলিক আইও কি করে, যখন আমরা মেমোরি অবস্থায় মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করব তখন এই পিনটা থাকে হাই। তাহলে মেমোরি ইন্টারফেসিং এর সময় এই পিনকে হাই রাখতে হবে। যদি রিড অপারেশন করি তাহলে রিড পিনটা লো করব, যদি রাইট অপারেশন করি তাহলে রাইট পিনটাকে লো করব। বুঝে গেছে কি আমার কথাটা? হ্যাঁ। জি স্যার। আর এর এর যে আউটপুট অংশটা, এই আউটপুট অংশের সাথে আমরা মেমোরিকে অ্যাড করে দিব, মেমোরিকে অ্যাড জি করে দেব, স্যার। এই যে আমি লিখেই দিছি এখানে মেমোরি। তোমরা যদি এই চিত্রটুকু আঁকো তাহলেই কিন্তু তোমরা এই নাম্বারটা, চিত্রের নাম্বারটুকু পেয়ে যাবে, ঠিক আছে? এই মাইক্রোপ্রসেসরের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যে যখন তুমি এরকম কোনো কোশ্চেনের অ্যান্সার দিবা যেখানে চিত্র থাকবে, ঠিক আছে, শুধু যদি বর্ণনা দিতে নাও পারো, চিত্রটাও যদি আঁকতে পারো, তাহলেও কিন্তু তোমাকে বেশ কিছু নাম্বার দিয়ে দিবে। বোঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। তাহলে এই চিত্র যেটা দেখলাম, এটা কোন মুডের চিত্র দেখলাম আমরা? মিনিমাম মোড। মিনিমাম মুড। তাহলে আসো এবার আমরা ম্যাক্সিমাম মুডটা একটু দেখে নেই। দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম মুড। খুব ভালো মতো খেয়াল করো, মিনিমাম মুড এবং ম্যাক্সিমাম মুডের ভিতরে কিন্তু পার্থক্য একটা জায়গাতে, সেটা হচ্ছে যে এটার সাথে অতিরিক্ত একটা চিপ অ্যাড হয়েছে। খেয়াল করছো? জি স্যার। অতিরিক্ত একটা চিপ অ্যাড হয়েছে, এটাকে আমরা বলি বাস কন্ট্রোলার চিপ। লিখে রাখতে পারো, বাস কন্ট্রোলার চিপ। জি। এই চিপটা হচ্ছে 8288 8288, ঠিক আছে? ম্যাক্সিমাম মুডের ভিতরে আমরা বলছিলাম 8টা পিনের একটা ডিফারেন্স থাকে, মনে আছে কি? জি স্যার। 8টা পিনের একটা ডিফারেন্স থাকে, সেই 8টা পিনের ভিতরে আমরা বলছিলাম S0 S1 S2 বলে কিছু পিন থাকে। S0 S1 S2, যদি তোমাদের সামনে বইটা খোলা থাকে বা তোমাদের সামনে যদি আমার সেই স্লাইডটা থাকে তাহলে একটু দেখে নাও, S0 S1 এবং S2 কোনটা, কোন পিনগুলো S0 S1 S2 পেয়েছো কি? না স্যার, এখন পাই নাই। অবশ্যই পাবা, দেখো মেমোরি অবলিক আইও, রিড, রাইট, এই পিনগুলোর অপোজিট পিন নাম্বার গুলো কি দেওয়া আছে? জি স্যার, আছে স্যার। S0 Yes. থেকে S2। না, কোনটার সাথে কি আছে বলো? স্যার আপনি যে চিত্রটা বলছেন এইটা না স্যার, ম্যাক্সিমাম মোডের আমাদের বইয়ের চিত্রটা? আমি বইয়ের চিত্র এটার কথা বলি নাই, আমি পিন ডায়াগ্রামে যেতে বলছি তোমাদের। ও জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার, আসি স্যার। হ্যাঁ, পিন ডায়াগ্রামে দেখো তো মেমোরি অবলিক আইওর পাশে কি লেখা আছে? মেমোরি অবলিক আইও। আর কিছু দেওয়া নাই? আসলে জিনিসটা হুম। স্যার আমি আসলে স্যার 8086 মাইক্রোপ্রসেসর পিন ডায়াগ্রামে আসছিলাম স্যার, হ্যাঁ, ওইখানে সেটা পাও নাই? পাও নাই? মেমোরি। জি স্যার, আছে। অপোজিট আছে S2। হ্যাঁ, S2 আছে স্যার। S2 আছে। জি স্যার। তাহলে অপোজিটে যদি S2 থেকে থাকে তাহলে আমরা কি ওটা ওটা পাচ্ছি? তারপরে S1 আছে নিশ্চয়ই। জি স্যার। হুম। ডাটা ট্রান্সফার বা রিসিভ। হ্যাঁ, এই যে তাহলে এটাই আমি বলছিলাম তোমাদেরকে যে দেখো
মেমোরি অবলিক আইও যদি S2 হয় তাহলে রিডে কি আছে? রিডে আছে হলো S1, S1। আর রাইটে কি আছে? রাইটেও S1, রিডের দুইটাই গ্রুপে হুম, S1। না না, একটা S0 একটা S1, তাহলে তোমার বইতে জি ভুল স্যার। আছে। স্যার একটা নিচে তো S0, S0 তে DEN দেওয়া, DEN বার। হুম, বইয়ে S0 তে DEN বার দেওয়া আছে। তুমি দেখো S0 দুইটা আছে মনে হয় তোমার এখানে, একটা হলো OS বা SO একটা, আর S0 একটা, S0 S1 S2 একসাথে আছে দেখো। জি স্যার একসাথেই আছে, কিন্তু স্যার এখানে S1 এর পাশে DT ডাটা ট্রান্সফার স্ল্যাশ দিয়ে আর দেওয়া, মানে রিসিভ। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যে তিনটা পিন দেখো, S0 S1 এবং S2, এই তিনটা পিন আমাদের এখানে কিন্তু এই যে ম্যাক্সিমাম মোড আর মিনিমাম মোড পিনটা অতিরিক্ত এসছে। জি স্যার। এটা কিন্তু আমরা মিনিমাম মোডের ক্ষেত্রে দেখাই নাই, ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে দেখাবো। এবং বলছি কি, এই পিনটাকে আমরা গ্রাউন্ডেড করে দিব, জিএনডি লেখা আছে, তার মানে এই পিনটা গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড মানে কি, নেগেটিভের সাথে যুক্ত করব। জি স্যার। যখনই গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিব, তখন এই মাইক্রোপ্রসেসরটা তখন চলে যাবে ম্যাক্সিমাম মোডে। এবং দেখো, আমরা এখান থেকে কিন্তু মেমোরি অবলিক আইও অথবা আমরা কি বলে আর একটা যে রিড অথবা রাইট, এরকম কিন্তু কোনো পিন আমরা এখানে অ্যাড করি নাই। আমরা অ্যাড করছি কি, S2 S1 S0। এই পিনগুলো সরাসরি চলে গেছে কোথায় দেখো, এই বাস কন্ট্রোলার চিপে। এই বাস কন্ট্রোলার চিপ থেকে কিন্তু পরবর্তীতে দেখো এই যে মেমোরি রিড, মেমোরি রাইট, তারপরে অ্যাডভান্স মেমোরি রাইট, আইও রিড, আইও রাইট, অ্যাডভান্স আইও রাইট, ঠিক আছে, ইন্টারাপ্ট, অ্যাকনলেজমেন্ট, এই সমস্ত পিন গুলো কিন্তু বের হয়ে আসছে এই চিপের থেকে। খেয়াল করছো? জি স্যার। এই চিপের থেকে। এই মাইক্রোপ্রসেসর কিন্তু এই কাজগুলো করতেছে না, ঠিক আছে, এই চিপ এই কাজগুলো করায় দিচ্ছে। সুতরাং ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে একটা অতিরিক্ত কন্ট্রোলার চিপ ব্যবহার করা হয়, এবং এই কন্ট্রোলার চিপের মাধ্যমেই মেমোরি গুলোকে নিয়ন্ত্রণ করা হয়, রিড রাইট অপারেশন নিয়ন্ত্রণ করা হয়, আইও অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। এবং মাইক্রোপ্রসেসরের যে তিনটা পিন, S0 S1 এবং S2, এই তিনটা পিনের সিগন্যাল অনুযায়ী এই 8288 তার আউটপুট নিয়ন্ত্রণ করে থাকে। বোঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। দেখো, খেয়াল করবা যে এর ইনপুট পিন হচ্ছে তিনটা, এর আউটপুট পিন হবে কিন্তু 8টা। দেখো তো 8টা পিন আছে কিনা? না স্যার 6টা আছে স্যার। 7টা আছে। জি স্যার 7টা। জি স্যার। 7টা আছে। তার মানে তিনটা পিনের যদি কম্বিনেশন তুমি চিন্তা করো, তাহলে 000 থেকে শুরু হবে এবং 111 পর্যন্ত হবে, ঠিক আছে? জি এর স্যার। যে কোনো পজিশনেই এর এক একটা আউটপুট আমরা পাবো। এই কম্বিনেশনটা একটু পরেই আমরা দেখতে পাবো আবার। তাহলে ম্যাক্সিমাম মোড অপারেশনে আমার মাইক্রোপ্রসেসরের সাথে আমরা কি করব, একটা অতিরিক্ত চিপ যুক্ত করব, এবং সেখানে আমরা কি কি জিনিস অ্যাড করব দেখো। আগের আমরা অ্যাড করেছিলাম এসটিবি ছিল, এটা লাস্ট, এটা থাকবে। আমরা ট্রান্সসিভার, এটাও থাকবে। আর অতিরিক্ত হিসেবে আসবে কি, তিনটা পিন, আর কি আসবে আমাদের, আর একটা চিপ, এবং জি চিপের স্যার। আউটপুটটা কি আসবে, এইগুলি, ঠিক আছে? জি স্যার। এই চিত্রটা যদি তোমরা আঁকতে পারো, তাহলেই তোমাদের এইখানে প্রায় 50% নাম্বার তোমরা পেয়ে যাবা। তাহলে পরীক্ষায় আসতে পারে মিনিমাম মোড ইন্টারফেসিং অথবা ম্যাক্সিমাম মোড ইন্টারফেসিং, মেমোরি ইন্টারফেসিং এর চিত্র অঙ্কন করে বর্ণনা করো, ঠিক আছে? জি স্যার। যদি আরেকটু জিনিস বলে দেই, এটা একটা চালাকি, তারপরেও যদি তোমরা একান্তই কেউ না পারো আঁকতে, আমি আশা করি তোমরা আঁকতে পারবা, একান্তই কেউ আঁকতে না পারো, তাহলে প্রথম যে চিত্রটা দেখাইছিলাম মেমোরি ইন্টারফেসিং এর, কোন চিত্রটা, সরি কোন চিত্রটা, এই চিত্রটা, তাহলে এটা দিয়েও তুমি ব্লক চিত্র কথাটা বলে এটা দিয়েও তুমি পাস করে যেতে পারো, যদি তাৎক্ষণিকভাবে তোমার মনে না থাকে বা সময় না কুলায়, তাহলে এটা দিয়েও তুমি পাস করে যেতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এটা এক্সামিনার তখন কিন্তু নাম্বার কাটবে কিছু, আর এটা দিলে তো একদম 100% নাম্বার দিয়ে দিবে। ওকে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, এটা বুঝতে কোনো সমস্যা? না স্যার।
বর্ণনা করতে পারবা? ইনশাল্লাহ স্যার। এবার আসো ইভেন এন্ড অড অ্যাড্রেস বাউন্ডারি। বাউন্ডারি মানে তো বুঝি আমরা নাকি? জি স্যার। সীমানা। বাউন্ডারি মানে হচ্ছে সীমানা। সীমানা। হ্যাঁ, আমরা যে মেমোরি চিপ গুলো ব্যবহার করি, এই মেমোরি চিপ গুলোর প্রত্যেকের একটা লোকেশন আছে। এই লোকেশন স্যার। গুলো শুরু হয় 00 দিয়ে এবং সর্বোচ্চ লোকেশন শেষ হয় যদি আমরা 1 মেগাবাইট চিন্তা করি তাহলে FF দিয়ে। আমার 8086 মাইক্রোপ্রসেসর সর্বোচ্চ 1 মেগাবাইট মেমোরিকে হ্যান্ডেল করতে পারে। আমরা এটা পড়ে আসছিলাম পার্থক্যে, মনে আছে কিনা? 1 মেগাবাইট স্যার। মেমোরিকে সে হ্যান্ডেল করতে পারে, বা তার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 MB পড়ছিলাম আমরা, মনে আছে কিনা? জি স্যার। তার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 MB। তাহলে 1 MB এর লোকেশনটা যদি তুমি চিন্তা করো তাহলে খেয়াল করো এর স্টার্টিং হবে 00 দিয়ে এবং শেষ হবে 5টা F দিয়ে, হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে? এর কম্বিনেশন যদি তুমি করো তাহলে 1 MB অ্যাড্রেস স্পেস তুমি এখানে পেয়ে যাবা, যেটা আমি এখানে দেখাইছি। তাহলে এখানে কি থাকবে? একটা চিপ সিলেক্ট থাকবে, রিড রাইট থাকবে, যেটাকে আমরা বলছিলাম কি কন্ট্রোল ইনফরমেশন, মনে আছে কিনা? কন্ট্রোল ইনফরমেশন। হ্যাঁ, একটা লোকেশন, সর্বোচ্চ লোকেশন এখানে কত আছে দেখো তো? স্যার 10,48,576। 576। তাহলে এই লোকেশন সমান সমান কিন্তু 1 MB। 1 MB। জি ঠিক স্যার। আছে? হ্যাঁ, 1 MB। তাহলে এর সাথে আমরা দেখো একটা অতিরিক্ত 1 যুক্ত করছি। আমাদের যদি টু টু দি পাওয়ার n ফরমেশনে তুমি এইভাবে হিসাব করে যাও তাহলে তোমার কিন্তু টোটাল লোকেশন আসে হচ্ছে 10,48,575। 1-2 করে যদি গোনো, জি স্যার। ঠিক আছে? কিন্তু আমাদের ডিজিটাল ফরম্যাটে জিরোটাও একটা লোকেশন, জি স্যার। যার জন্য আমি 1 প্লাস করছি এখানে। 1 প্লাস করাতে আমার আসতেছে কত? 76। 10,48,576। স্যার। এবং এইটা হচ্ছে টু টু দি পাওয়ার n ফর্মুলা অ্যাপ্লাই যদি করি আমি, যে এই লোকেশন গুলোতে যাওয়ার জন্য আমার কতগুলো অ্যাড্রেস লাইন প্রয়োজন হবে, তাহলে এই অ্যাড্রেস লাইনটাকে যদি আমি উপরে বসিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব যে আমার সর্বোচ্চ মেমোরি লোকেশন কতকে সাপোর্ট করতেছে সে। তাহলে আমার সর্বোচ্চ লাইন কটা ছিল? 20। 20। অ্যাড্রেস লাইন 20 ছিল না? জি স্যার। অ্যাড্রেস লাইন 20 টু দি পাওয়ার 20 ইকুয়ালস টু কত? যদি তোমরা এখন ক্যালকুলেটরে বের করো বা হিসাব করতে যাও তাহলে তোমরা বের করে ফেলতে পারবা যে আসলে কত। পারছো কি? এখন জি স্যার বের করতেছি স্যার। একটু করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি, বোঝার জন্য। জি খালি স্যার। মুখস্থ বই পড়ে গেলে তো লাভ হবে না, একটু বুঝতে হবে। বুঝলে পড়াটা মনে থাকবে এবং পড়াটা মজা লাগবে। আর না বুঝলে পারে খালি মুখস্থ করলে বেশিক্ষণ মজা লাগবে না। টু টু দি পাওয়ার 20। হুম, জি স্যার 76ই আসে স্যার ক্যালকুলেটরে। 76। 10,48,576। হ্যাঁ, 76 তো আসবেই, কারণ টু দি পাওয়ার 20 করছো তো তুমি। জি স্যার। আমি বলছি তুমি যদি লোকেশন কাউন্ট করো 1 2 3 4 করে, তুমি তো শূন্য ধরো না। শূন্য কি ধরো? আমরা কি শূন্য দিয়ে শুরু করি না। কোনোদিনই? খেয়াল না। করো, শূন্য দিয়ে শুরু করি না। আমরা যখন গুনি তখন কিভাবে গুনি? এক একের থেকে গোনা শুরু করি, শূন্য জি বাদ দেই। কিন্তু ডিজিটালে আমার শূন্যটাকে কিন্তু ধরে নিতে হবে। জি স্যার। ঠিক আছে? এই জন্য আমার লোকেশন হয়ে যায় 10,48,576। 76। হ্যাঁ, এইবার আসো এই যে 10,48,576 একে যদি তুমি নাম্বারিং করো এখন, তাহলে কত থেকে নাম্বারিং করে আসবা? শূন্য থেকে নাম্বারিং করে আসবা না? জি স্যার। 0 1 2 3 4 5 6 এইভাবে 10,48,576 পর্যন্ত যাবা। তাহলে আমাকে বলো তো এই নাম্বার গুলোর ভিতরে কিছু নাম্বার আছে বেজোড় আর কিছু নাম্বার আছে জোড়। জি স্যার। তাহলে এই নাম্বার গুলোর ভিতরে অড নাম্বার আছে এবং ইভেন নাম্বার আছে, এটা আমরা বলতে পারি না? জি স্যার। ওকে ফাইন। তাহলে অড নাম্বার গুলোকে যদি আমি সেপারেট করে ফেলি
ইভেন নাম্বার গুলোকে যদি আমি সেপারেট করে ফেলি তাহলে কি মেমোরিকে সেপারেট করা হইলো নাকি না। নাম্বারটাকে সেপারেট করা হইলো? নাম্বারকে সেপারেট করছি আমরা। ফাইন, নাম্বারকে সেপারেট করছি। তাহলে আমি যদি এখন বলি যে তুমি প্রথমে 0 তে ডাটা রাখো, তারপরে তুমি 2 তে রাখো, তারপরে 4 এ রাখো, তারপরে 8 এ রাখো, তাহলে এই ডাটাগুলি তুমি কোথায় রাখতেছো? আমি যে দুইটা ভাগ করছি ওইটার একটা ভাগে আমি রাখতেছি। হ্যাঁ, একটা ভাগে রাখতেছো, কিন্তু কোন লোকেশনে রাখতেছো? দেখো, 0 তে রাখতেছো, 2 তে রাখতেছো, 4 এ রাখতেছো, জি 8 এ স্যার। রাখতেছো। এটা কি? এটাকে কি এটা বলতেছি আমরা? ইভেন না স্যার? ইভেন, জি। জোড়। জোন নাম্বার গুলোতে আমি ডাটা রাখতেছি। আবার যদি বলি 1 এ রাখো, 3 এ রাখো, 5 এ রাখো, তাহলে কোথায় রাখতেছো? তাহলে অড ডাটায় রাখতেছি। অড ডাটায় রাখতেছো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই টোটাল অ্যাড্রেস লাইন গুলোকে এইভাবেই সেপারেশন করা হয়। একটা করা হয় জোড়ের জন্য, একটা করা হয় বিজোড়ের জন্য। ঠিক আছে? জি। এই জন্যই এটাকে বলা হয় ইভেন বাউন্ডারি এবং অড বাউন্ডারি। তাহলে ইভেন বাউন্ডারি শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে। আর অড বাউন্ডারি শুরু হয় কত দিয়ে? 1 থেকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওই কথাগুলোই আমি এখানে লিখছি, আর কিচ্ছু না। ঠিক আছে? জি স্যার। যে কথাগুলো আমি এতক্ষণ বললাম সেই কথাগুলোই আমি লিখছি, এবং এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। দেখো, ফিজিক্যাল অ্যাড্রেস নাম্বারটা আমি বলে দিছি, 5টা 0, 5টা এফ। পাশে যে এইচটা লেখা আছে এর মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এই বিষয়টা তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওটা পরিচালনা করার জন্য আমার ডাটা লাইন লাগবে, তাহলে ডাটা বাস লাগবে। তাহলে ডাটা বাস কত বিটের? আমার 16 বিট। 16 বিটের। তাহলে 16 বিটের ডাটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রতিটা 8 বিট 8 বিট করে। জি স্যার। তাহলে 8 বিট যদি ভাগ করি, তাহলে একটা 8 বিট আমি লোয়ার ডাটার জন্য ব্যবহার করতে পারি, আর একটা 8 বিট আমি হায়ার ডাটার জন্য ব্যবহার করতে পারি। সেই কথাটাই বলছি যে D8 থেকে D15 ব্যবহার করি হাই অর্ডার ডাটার জন্য, আর D0 থেকে D7 ব্যবহার করি লো অর্ডার ডাটার জন্য। বুঝা গেছে কি? জি স্যার। অর্থাৎ একটা অড বাউন্ডারিতে ব্যবহার করতেছি, একটা ইভেন বাউন্ডারিতে ব্যবহার করতেছি। জি স্যার। ক্লিয়ার না? জি স্যার। ওকে। তাহলে এই যে অড বাউন্ডারিতে একটা ব্যবহার করতেছি, ইভেন বাউন্ডারিতে একটা ব্যবহার করতেছি, এই অড এবং ইভেন বাউন্ডারির এই পোর্শনটাকে আমরা বলি লো অর্ডার বাস ব্যাংক, আর একটা হচ্ছে হাই অর্ডার বাস ব্যাংক। সংক্ষেপে আমরা বলি লো অর্ডার বা লো ব্যাংক এবং হাই ব্যাংক। বোঝা গেছে কি আমার কথাটা? জি স্যার। লো অর্ডার বাস ব্যাংক আর একটা হচ্ছে হাই অর্ডার হাই অর্ডার বাস বাস ব্যাংক। ব্যাংক। সংক্ষেপে আমরা বলি লো এবং হাই বাস ব্যাংক। ওকে? জি স্যার। তাহলে একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি শুধুমাত্র এইভাবে চিন্তা করি ইভেন্ট ব্যাংক, তাহলে কি দিয়ে শুরু হয়? দেখো, এটার ইনিশিয়াল অ্যাড্রেস শুরু হয় 00 দিয়ে, আর শেষ হচ্ছে কোথায়? দেখো, 4টা এফ, তারপর একটা ই। সরি, এখানে মনে একটু বেশি হয়ে গেছে সংখ্যাটা, আমার একটু দেখে নিতে হবে। লাস্ট একটা থাকবে ই, ঠিক আছে? লাস্টের ইটা থাকবে ই। হ্যাঁ, এটা 8 বিটের, ও সরি, এটা 8 বিটের ক্ষেত্রে দেখাইছি আমি, ঠিক আছে? 8 বিটের ক্ষেত্রে হলো বেশি হবে, এটা 8 বিটের একদম টোটালটা দেখানো হয়েছে, ঠিক আছে? না, তারপরে মনে হয় একটা বেশি আছে, সরি, দেখতে হবে এটা। আচ্ছা, তাহলে D0 থেকে D7 ব্যবহার করতেছি 8 বিট ইভেন্ট ডাটার জন্য। ঠিক একইভাবে অড ব্যাংকের ভিতরেও কিন্তু D8 থেকে D15 ব্যবহার করতেছি 8 বিটের জন্য। ওকে? জি স্যার। আর এটার সর্বোচ্চ লাস্ট রেঞ্জ কত হবে? সবগুলো এফ থাকবে। সর্বনিম্ন হবে সবগুলো 0 1, লাস্টেরটা 1, 1। আর এখানে থাকবে সবগুলো এফ, ঠিক আছে? সবগুলো এফ। এটা হচ্ছে অডের জন্য। তাহলে ইভেনের, সরি, ইভেনেরটা একটু দেখে রাখো। ইভেনের সর্বশেষ লোকেশন হচ্ছে ই, শুরু হচ্ছে 0 দিয়ে। হ্যাঁ, শুরু হচ্ছে 0 দিয়ে। আর অডের সর্বপ্রথম লোকেশন হচ্ছে 1, শেষ হচ্ছে এফ দিয়ে, ঠিক আছে? এইটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রতিটা কত কিলোবাইট করে হয়েছে দেখো তো? প্রতিটা ব্যাংক 512 কিলোবাইট। তাহলে 512 যোগ করলে আমরা কত পাই? 1024, মানে 1 এমবি। 1 এমবি, ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তাহলে যদি আমি শুধুমাত্র 1 এমবি মেমোরিকে লোকেট করতাম, তাহলে দেখো, আমি অ্যাড্রেস লাইন ব্যবহার করতাম A0 থেকে A19, এটা আমার লাগতোই, এবং স্টার্ট করতাম কত? 0 থেকে
0 1 2 এভাবে চলতো এবং কোন পর্যন্ত চলতো 5টা এফ পর্যন্ত, F পর্যন্ত। ঠিক আছে? জি 5টা স্যার। পর্যন্ত। ওখানে লোকেশনটা একটু ভুল আছে লেখা। যাই হোক, ওটা ছবি নেওয়া তো, ওইজন্য ছবিতেও ভুল থাকে মাঝে মধ্যে, এটা হলো তার প্রমাণ আর কি। জি স্যার। আচ্ছা, লজিক্যাল মেমোরি অর্গানাইজেশন, এটা হচ্ছে একদম লজিক্যাল মেমোরি অর্গানাইজেশন। এইবার আসো, আমরা দুটা অ্যাড্রেস ব্যাংকে আলাদা করে ফেলতেছি, ঠিক আছে? তাহলে ফিজিক্যালি আমরা এক একটা অ্যাড্রেস ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি কত কিলোবাইট পাবো? 512 কিলোবাইট। এবং এটাকে আমরা বলছি এক একটা ব্যাংক। তাহলে একটা হলো অড ব্যাংক, একটা হচ্ছে ইভেন ব্যাংক। এইটুকু তো ক্লিয়ার, কারো কাছে তো আর এই সমস্যা নাই যে না কিভাবে স্যার। অড ব্যাংক হইলো, কিভাবে ইভেন ব্যাংক হইলো। না কারো স্যার। প্রবলেম আছে কিনা এটা বুঝতে? অন্যরা কি কথা বলতেছে না, মানে মাইক্রোফোনে নাই নাকি, ওরা বুঝতেছে কিনা? স্যার একজন তো লিভ নিছে আর দুইজন আছে স্যার ক্লিয়ার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি এখানে দেখো অড ব্যাংক এবং ইভেন ব্যাংককে পাশাপাশি সেট করছি, টোটালটাই মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড, তারা কানেক্টেড। এখানে খেয়াল করবা, আমি কিন্তু দুইটা পিন ব্যবহার করছি, একটা হচ্ছে BHE আর একটা হচ্ছে A0। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার A0টাকে কেন ব্যবহার করলেন? যদি খুব ভালো মতো খেয়াল করো তাহলে আমার 2^20 মানে 1 MB, তাই না? জি স্যার। 2^20, তাহলে 2^19 মানে কি? 2/19 হ্যাঁ, এক ইঞ্চি কিছু কম স্যার। 512। 500 2/19 মানে এক Yes, কমে গেছে যার কারণে 512 কিলোবাইট। জি স্যার। 512 কিলোবাইট। তুমি তো টু টু দি পাওয়ার হিসাব করবে না? জি স্যার। জি স্যার। তাহলে 2^20 মানে হচ্ছে 1 1 MB। মেগা, আর 2^19 মানে হচ্ছে 512। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হুম, জি স্যার। দেখো এটা কিন্তু কোথাও তোমাদের কোনো বইতে এইভাবে লেখে নাই, না স্যার। ঠিক আছে? তাহলে A0টাকে যখন আমি নিচ্ছি তখন স্বাভাবিকভাবেই তোমাদের ভিতরে কোশ্চেন আসছে যে A0কে একবার অ্যাড্রেসের ভিতরে ঢুকাচ্ছি, আবার A0কে সুইচিং করতেছি, ঘটনাটা কি? স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে। তাহলে এটার ব্যাপারে দেখো, আমি খুব স্পষ্টভাবে চিত্রে বলে দিছি যে এখানে দেখো তোমরা, আমি কিন্তু ব্যবহার করছি A1 থেকে A19। তাহলে A0টাকে আমি ব্যবহার করি নাই অ্যাড্রেস লাইনে। জি স্যার। এই A0টাকে আমি সরাসরি নিয়ে আসছি এই ব্যাংকে। তাহলে এই ব্যাংকের শুরু কত দিয়ে? শুরু হলো 0 থেকে। 0 থেকে। শেষ কত দিয়ে? ই দিয়ে। ই দিয়ে, ঠিক আছে? তাহলে এটা কোন ব্যাংক? এটা হলো ইভেন ব্যাংক। ইভেন ব্যাংক। এবং এটা লো অর্ডার ডাটা, এটা সংগ্রহ করবে না, লো অর্ডার ডাটা, লো ডাটা, ঠিক আছে? ইভেন ব্যাংক অর লো ব্যাংক, কার জন্য? এই যে লো ডাটার জন্য, ঠিক আছে? জি স্যার। আর এটা হচ্ছে অড ব্যাংক অথবা হাই ব্যাংক, এটা কার জন্য? D8 থেকে D15 এই ডাটা লাইনের ডাটাগুলোকে স্টোর করার জন্য। এবং প্রতিটার সাইজ কত? 8 বিট। মনে থাকবে? জি 8 স্যার। বিট। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? জি স্যার। ওকে, এইবার আসো, BHE এবং AO মানে A0, এইটাকে আমরা যদি দুইটা পিনকে হাই লো করি তাহলে কতবার করতে পারবো? সর্বোচ্চ 4 বার। কম্বিনেশন হবে 4 বার, জি স্যার। ঠিক আছে? 4 বার কম্বিনেশনে যদি 0 অবস্থানে থাকে, চুজ বোথ অড এন্ড ইভেন মেমোরি ব্যাংক। দুইটাই বাইছা নিবে স্যার স্টোর করার জন্য Yes, ডাটা। হ্যাঁ, দুইটাই বেছে নিবে, একই অ্যাড্রেস, তখন দুইটা ব্যাংকের জন্য যাবে। কেন যাবে? সাপোজ ধরো আমি মাইক্রোপ্রসেসরে 16 বিট ডাটা স্টোর করতে চাই একত্রে, তাহলে যখনই 16 বিট ডাটা আমি স্টোর করতে চাবো তখন কিন্তু আমার দুইটা ব্যাংকই এনাবেল করতে হবে, ঠিক আছে? জি স্যার। দুইটা ব্যাংকই এনাবেল করতে হবে। তাহলে 00 নাম্বার লোকেশনে রাখবো 8 বাইট, আর 11 নাম্বার 001 নাম্বার লোকেশনে রাখবো বাকি 8 বাইট। আমার কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে টোটাল 16 বিট হলো। জি স্যার। তাহলে লোকেশন কয়টা লাগলো আমার? দুইটা। তাহলে এই দুইটা লোকেশন যদি আমি দিতে চাই, সেম টাইমে ডাটাটাকে পাস করতে চাই, তাহলে তখন কি করতে হবে আমার? এই দুইটা ব্যাংক যদি আমি এনাবেল না করি তাহলে কি এই দুই ব্যাংকের ভিতরে ডাটা যাবে? না।
কারণ এটা বন্ধ থাকলে পরে তো এখান থেকে ডাটা যাবে না, আবার এটা বন্ধ থাকলে এখান থেকে ডাটা যাবে না। ফলে 0 যখন আমি অ্যাপ্লাই করব তখন দুইটা ব্যাংকের ডাটাবাসই কিন্তু এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেস এনাবেল হয়ে যাবে, ডাটাবাসও এনাবেল হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট আসো 0 1। তখন কি হবে? এ যখন 1, A0 যখন 1, তখন কোন ব্যাংকে সে অ্যাক্টিভ করবে? অড ব্যাংকে অ্যাক্টিভ করবে। জি স্যার। তার মানে BHE যখন 0 তখন অড ব্যাংক অ্যাক্টিভ। তার মানে কোনটা? এই যে এটা অ্যাক্টিভ। ঠিক আছে, এটা তখন ইনঅ্যাক্টিভ। যখন BHE 1 এবং A0 0, তখন কিন্তু ইভেন ব্যাংক অ্যাক্টিভ। তার মানে এই পাশের ব্যাংকটা তখন অ্যাক্টিভ, এটা তখন অ্যাক্টিভ, এটা তখন ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? জি স্যার। স্যার 1 থাকলে অ্যাক্টিভ হবে না স্যার? না, কেন? 0 থাকলে অ্যাক্টিভ হবে। জি স্যার, জি স্যার। 0 থাকলে অ্যাক্টিভ হবে, 1 থাকলে তো অ্যাক্টিভ হবে না। জি 1 স্যার। থাকলে তো ভিন্ন হয়ে যাবে, ওটা আমরা পরে আবার দেখে নিব। আবার এটা যদি 1 1 দেই আমি, তখন নান ইজ চয়েস, অর্থাৎ কোনোটাই তখন সিলেকশনে যাবে না। ঠিক আছে, কোনোটাই সিলেকশনে যাবে না। একটা জিনিস মনে রাখো, মাইক্রোপ্রসেসর যেহেতু খুব লো পাওয়ার নিয়ে কাজ করে, এই কারণে সবসময়ের জন্য 0-তে এর অ্যাক্টিভেশন করা হয়। সব অপারেশনের ক্ষেত্রে 0-তে অ্যাক্টিভেশন বেশি হয়, দেখবা, খেয়াল করে দেখবা। জি স্যার। ডিজিটাল অপারেশনে 0-তে অ্যাক্টিভেশন বেশি করানো হয়। ঠিক আছে, 1-এ অ্যাক্টিভেশন বেশি করলে লোড বেড়ে যায়। স্যার 1 ইউজ কি কম হয় নাকি? 1 ইউজ কম হয় না, 1টাকে কম ব্যবহার করা হয় এই কারণে যাতে লোডটা কম লাগে, পাওয়ার কম লাগে। যত বেশি তুমি 1 ব্যবহার করবা তত পাওয়ার বেশি আসবে, পাওয়ার কনজাম্পশন বাড়বে। ঠিক আছে, হিট জেনারেট হবে বেশি, এই জন্য লো দিয়েই ম্যাক্সিমাম অপারেশন গুলো সম্পাদন করা হয়। খেয়াল করে দেখো যে কোনো অপারেশনে ডিজিটালের ক্ষেত্রে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং টেকনিকটা দেখলাম, মেমোরি ইন্টারফেসিং দেখলাম, ইভেন এবং অড বাউন্ডারিজ, মেমোরির পার্থক্য কি, সম্পর্ক কি, এই সম্বন্ধেও কিন্তু আমরা আলোচনা করলাম। কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকু বুঝতে? না স্যার। আমি শিওর যে তোমরা এতদিন ধরে এই চিত্র দেখছো, চিত্র পড়ছো, মুখস্থ করছো, এখানে দাগ দিতে হবে তাই দাগ দিছো। ঠিক আছে, এখানে ডাটা লিখতে হবে তাই লিখছো, এখানে ডাটা লিখতে হবে তাই লিখছো, লাইনটা এরকম করে অ্যাড্রেস আসবে তাই অ্যাড্রেস লাইন দিছো। এখন কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিছি যে কেন অ্যাড্রেস লাইন এরকম আসতেছে, কেন তুমি ডাটা লাইনটা দিচ্ছ, কেন BHE ব্যবহার করতেছো, কেন A0 ব্যবহার করতেছো। এই চিত্র কি আর ভুল হবে বা এই বোঝায় আর কোনো সমস্যা আছে কিনা? না স্যার। ফাইন, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা আগে শেয়ারিংটা বন্ধ করি, আর একটা শেয়ারিং আমি তোমাদেরকে দেখাই নি আগে। ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এর বাকি অংশ, এটার বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সেই বাকি অংশটা পাবো আমরা এখানে। বাকি অংশটার ভিতরে যেটা রয়ে গেছে আমি জাস্ট খালি একটু দেখিয়ে দিই তোমাদের। স্যার রিড রাইট বাস সাইকেল, সরি, রিড রাইট বাস সাইকেল স্যার। হ্যাঁ, এরপরে যে অংশটা থাকবে আর কি সেই অংশগুলো বলে দেই। এরপরের অংশ আমরা করব হচ্ছে ডিসক্রাইব হার্ডওয়্যার অর্গানাইজেশন অফ দ্য মেমোরি অ্যাড্রেস স্পেস, অর্থাৎ অ্যাড্রেস স্পেসটাকে কিভাবে আমরা আরো ডিফাইন করতেছি সেটা নিয়ে আলোচনা করব। এক্সপ্লেন দ্য জেনারেশন অফ ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস, ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস কিভাবে করা হয় সেটা দেখবো। চিত্রটা ওরকমই থাকবে, জাস্ট এটা বিস্তারিত বর্ণনা। আর একটা থাকবে রিড রাইট সাইকেল। এই রিড রাইট সাইকেল আমি যখন পড়াবো তখন তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। রিড রাইট সাইকেল আমি একটা পড়ায় দিব, এটা দিয়ে যত রিড রাইট সাইকেল আছে সবগুলো কভার হয়ে যাবে। এবং তোমার মেমোরি এবং আইওরও কিন্তু রিড রাইট সাইকেল আছে তোমাদের। ঠিক আছে, এই চিত্রটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে আইওর চিত্র আঁকতে পারবা, মেমোরির চিত্র আঁকতে পারবা, কোনো সমস্যা হবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনের অ্যান্সারটা দিব, আর তা না হলে আজকের মতো বিদায় নিব। তোমরা কিন্তু বইয়ের এই অংশটা পড়ে ফেলবা। এখন যেহেতু বুঝে ফেলছো ঘটনাটা, যদি একটু পড়ে ফেলো
তাহলে আমার মনে হয় অনেক বেশি তোমাদের কাছে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।